আসসালামু আলাইকুম। আজ ৩রা আগস্ট ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবিশ্বাস্য যা ঘটতে পারে বাংলাদেশের। পুলিশে এখনো গণহত্যাকারীরা বহাল তবিয়তে। ইরানে গুপ্তচর বৃত্তির দায়ে ফাঁসি। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর যেসব পুলিশ কর্মকর্তা নির্বিচারে গুলি চালিয়েছেন বা হামলার নির্দেশ দিয়েছেন, তারা এখন কে কোথায়? এ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আত্মগোপনে চলে যান পুলিশের অনেক দাপুটে কর্মকর্তা। কেউ কেউ বিদেশে পাড়ি জমান। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে জুলাই আন্দোলন দমনে জড়িত রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং জেলার এসপিদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে অনেকের বিরুদ্ধে জুলাই হত্যা মামলাও হয়। তবে ফ্যাসিস্ট সরকারের দোসর পুলিশ কর্মকর্তাদের অনেকেই নানা মাধ্যমে তদবির করে নিজেদের সুরক্ষিত রেখেছেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে উল্টো তাদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। আন্দোলন দমন ও হত্যা নির্যাতনে জড়িত কর্মকর্তারা এখন কে কোথায় আছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে গণমাধ্যম। প্রাপ্ত তথ্য অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান দমনে মেট্রোপলিটন রেঞ্জ ও জেলায় এসপি দায়িত্ব পালন করেন ১১৬ জন কর্মকর্তা, যাদের মধ্যে ৪১ জনই বর্তমানে বিভিন্ন দপ্তরে স্বাভাবিক দায়িত্বে রয়েছেন। অনেক শীর্ষ কর্মকর্তাকে পুলিশ সদর দপ্তর, এপিবিএন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, রেলওয়ে পুলিশ কিংবা পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত রাখা হয়েছে। কেউ কেউ ট্রেনিং সেন্টার বা বিভিন্ন ইউনিটে সংযুক্ত আছেন। প্রাপ্ত হিসেবে দেখা যায় জুলাই আন্দোলন দমনে সম্পৃক্ত ৩৫% বেশি কর্মকর্তা এখনও দায়িত্বে বহাল রয়েছেন। এই ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করছেন জুলাই আন্দোলন সংশ্লিষ্টরা। তাদের মতে আইনের আওতার বাইরে থাকা ৪১ জন ডিআইজি, এডিশনাল ডিআইজি ও এসপি পুলিশের বিস্ফোরা। এরাই ভেতরকার গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করে দিচ্ছে, অভ্যন্তরীণ অনৈক্য সৃষ্টি করছে বলে মনে করছেন তারা। এদিকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় অবসরে পাঠানো হয়েছে মাত্র ১৭ জনকে। গড় হিসাবে এই সংখ্যার হার ১৪%। অন্য ৫৭ জন কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন দপ্তরে সংযুক্ত রাখা হয়েছে। এদের মধ্য থেকে পর্যায়ক্রমে কাউকে অবসরে পাঠানো হচ্ছে, কাউকে বরখাস্ত করা হচ্ছে। এছাড়া দেশের বাইরে পলাতক কর্মকর্তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান। খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় যেসব জেলার এসপিদের সরাসরি নির্দেশ ছিল, তাদের অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কেউ কেউ বরখাস্ত হয়েছেন, আবার কেউ কারাবন্দী কিংবা বিচারাধীন মামলার আসামি হিসেবে পলাতক। বিভিন্ন পুলিশ ট্রেনিং সেন্টার ও এপিবিএন এর ব্যাটালিয়নগুলোতে স্বাভাবিক দায়িত্বে রয়েছেন অনেকে। হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, সিআইডি কিংবা পুলিশ টেলিকমে সংযুক্ত আছেন বেশ কয়েকজন। এদের মধ্যে কেউ কেউ লবিং চালিয়ে ভালো পোস্টিংও পেয়েছেন। কোনো অতিরিক্ত ডিআইজিও খোলস পাল্টে বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ পদ। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ৬৪ জেলায় দায়িত্ব পালন করা ৭৭ এসপির মধ্যে ৩৫ জনই এখন বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। প্রাপ্ত হিসাবে দেখা যায়, এসপি হিসেবে জুলাই আন্দোলনের সময় দায়িত্ব পালনকারীদের মধ্যে ৪৫%ই এখনও স্বাভাবিক দায়িত্বে বহাল রয়েছেন। শাস্তির মুখোমুখি হয়েছেন ৪২ জন বা ৫৪% এসপি। এই শাস্তির মধ্যে রয়েছে বরখাস্ত কিংবা সংযুক্ত রাখা। এই পরিসংখ্যানে পলাতক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এদিকে গত ২ বছরে ৮ মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার ও ৮টি রেঞ্জের ডিআইজির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অবসরে পাঠানো হয়েছে ৮ কমিশনার ও ৬ ডিআইজিকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে ৩ ডিআইজি ও ১ কমিশনারকে। অন্যদিকে জুলাই আন্দোলনের সময় বিভিন্ন রেঞ্জের ২১ অতিরিক্ত ডিআইজির মধ্যে ৬ জন এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বাকিদের বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। অনেক কর্মকর্তা এখনও আত্মগোপনে রয়েছেন, যাদের বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসছেন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২ বছর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে তিনি পালিয়ে ভারতে চলে যান।
তারপর থেকে সেখানেই অবস্থান করছেন। এ পর্যন্ত তার একাধিক অডিও বার্তা প্রকাশ পেলেও এবারই প্রথম তিনি প্রকাশ্যে আসছেন। আগামী 5ই আগস্ট ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া এফসিসি সাউথ এশিয়া নয়াদিল্লিতে এ বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছে। সেখানে নিজের ভবিষ্যৎ এবং বাংলাদেশে তার ফেরার বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে ভারতের অনলাইন ইন্ডিয়া টুডে। এতে বলা হয়েছে, ওই অনুষ্ঠান 5ই আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত আয়োজন করা হয়েছে নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক ট্রালি অডিটোরিয়ামে। এই ইভেন্ট ওই ক্লাবের সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। সেখানে উপস্থিত থাকবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কূটনীতিক। ইন্ডিয়া টুডে লিখেছে, 15 বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তার সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 2024 সালে ছাত্রদের নেতৃত্বে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। বিক্ষোভকারীরা ঢাকায় সরকারি ভবনে ভাঙচুর করার পর তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্য দিয়ে তার ক্ষমতার ইতি ঘটে। ভারতে অবস্থান করার পর কোনো ইভেন্টেই জনসম্মুখে আসা এড়িয়ে যান শেখ হাসিনা। আনুষ্ঠানিক ভিডিও এড়িয়ে চলেন। আগামী 5ই আগস্ট তিনি প্রথমবার জনসম্মুখে এসে বক্তব্য দেবেন। এটাকে অনেক বড় করে দেখা হচ্ছে। তার পাশাপাশি এই অনুষ্ঠানে বাংলাদেশি রাজনৈতিক বেশ কিছু নেতা, কূটনীতিক এবং সরকারি পর্যায়ে ছিলেন এমন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকার জলশেরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 3 আগস্ট তিনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যেই প্রতিষ্ঠানটিতে ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতির পাশাপাশি নৈতিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা দেওয়া হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রতিষ্ঠানটি জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কুরআন সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা পালন করবে। বাংলাদেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নতুন করে শুরু করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 3 দশক আগে নবায়ন হওয়া দুই দেশের বিদ্যমান সহযোগিতা চুক্তির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যাওয়ায় নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সদ্য সমাপ্ত 3 দিনের ঢাকা সফরে অনুষ্ঠিত বৈঠকগুলোতে এ প্রস্তাব উত্থাপিত হয়। দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে বিষয়টি আলোচনা করেন সার্জিও গর। যদিও প্রস্তাবিত এমওইউর বিষয়বস্তু প্রকাশ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি মূলত দুই দেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য একটি নতুন আইনি ভিত্তি তৈরি করবে। সহযোগিতার পরিধি বিস্তৃত হলেও তা কেবল শান্তিপূর্ণ ও বেসামরিক ব্যবহারেই সীমাবদ্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রথম বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করে 1981 সালে। পরে 1991 সালে সেটি নবায়ন করা হলেও পরবর্তী সময়ে আর নবায়ন হয়নি। ফলে বিদ্যমান কাঠামোর পরিবর্তে নতুন এমওইউর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। তার ভাষায় বিষয়টি নতুন নয়, এটি বহু বছর ধরে অকার্যকর হয়ে থাকা সহযোগিতা কাঠামোকে আবার কার্যকর করার উদ্যোগ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী এ ধরনের চুক্তি অংশীদার দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি, যন্ত্রপাতি, গবেষণা সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় উপকরণ বিনিময়ের আইনি ভিত্তি তৈরি করে। তবে এসব সহযোগিতার ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক বিধান কঠোরভাবে অনুসরণ করতে হয়। যুক্তরাষ্ট্রে এসব চুক্তি 123 অ্যাগ্রিমেন্ট নামে পরিচিত, যা দেশটির অ্যাটমিক এনার্জি অ্যাক্টের 123 নম্বর ধারার অধীনে সম্পাদিত হয়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে 1972 সালের সংবিধান বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, বর্তমান সংবিধানে একদিকে জনগণকে সকল ক্ষমতার মালিক বলা হলেও
অন্যদিকে সংবিধানকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা জনগণের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ফরহাদ মজহার বলেন, ৭১-এর মাধ্যমে বাঙালি জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার অবসান ঘটাতে হলে ১৯৭২ সালের সংবিধান পুনর্বিবেচনা নয়, বরং বাতিল করা প্রয়োজন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মতো এত বড় ঘটনা কেউ কল্পনাও করতে পারেননি। এটি হঠাৎ ঘটেনি, এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া কাজ করেছে। রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, সেকুলার ও দক্ষিণপন্থী ধারার মধ্যে রাজনৈতিক ঐক্যের সেতুবন্ধন তৈরি না হলে একটি টেকসই রাষ্ট্র গঠন সম্ভব নয়। পুরনো রাজনৈতিক কাঠামো ও প্রচলিত ধারণা দিয়ে রাষ্ট্র পরিচালনার চিন্তাকেও তিনি ভুল বলে মন্তব্য করেন। তিনি বলেন, পূর্ণাঙ্গ ক্ষমতা সম্পন্ন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি। শেখ হাসিনার আমলের সংবিধান বহাল রেখে প্রকৃত অর্থে সরকার পরিচালনা সম্ভব নয়। তার ভাষায়, সংবিধানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের খবর। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি কার্টুন পোস্ট করেছে। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, আমেরিকার ভালো বন্ধু। এটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কার্টুনটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি কবর খুঁড়তে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের পতাকায় মোড়ানো একটি কফিন সেই কবরে ঠেলে দিতে দেখা গেছে। পোস্টটি ইরানের দূতাবাসের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হলেও কার্টুনটির কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান ইসরায়েল বিরোধ এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কূটনৈতিক অঙ্গনে প্রতীকী বা ব্যঙ্গাত্মক চিত্র ব্যবহারের নজির থাকলেও কোনো রাষ্ট্রীয় দূতাবাসের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট প্রকাশ কূটনৈতিকভাবে সংবেদনশীল। পোস্টটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গচিত্র হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন রাষ্ট্রীয় কূটনৈতিক অ্যাকাউন্ট থেকে এ ধরনের বার্তা আন্তর্জাতিক সম্পর্কে আরও উত্তেজনা বাড়াতে পারে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ২ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে ওই ২ ব্যক্তি ইসরায়েলের কাছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত সংবেদনশীল তথ্য ও স্থানাঙ্ক কোঅর্ডিনেট সরবরাহ করেছিল বলে অভিযোগ আনা হয়। এই অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করার পর সোমবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে অভিযুক্তদের পরিচয় বা বিচার প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের দক্ষিণাঞ্চলে কেশমে দ্বীপে গত বৃহস্পতিবার মুহুর্মুহু হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেখানে একটি বাড়িতে বিশাল আকারের বোমা দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। ভিডিও, ছবি এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এই তথ্য নিশ্চিত করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সেদিনের হামলায় একই পরিবারের স্বামী, স্ত্রী এবং তাদের 2 বছর বয়সী সন্তান নিহত হয়েছেন। এছাড়া এই পরিবারের আরও 2 সন্তানকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, মার্কিন বাহিনী অঞ্চলটির একটি বাড়িতে 2000 পাউন্ডের বোমা দিয়ে হামলা চালায়। এখন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কেন এত বড় বোমা দিয়ে হামলা চালালো? মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, আমরা ইরানের বেসামরিক ব্যক্তি হতাহতের বিষয়ে অবগত আছি এবং এ বিষয়ে তদন্ত করছি। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন বাহিনী এখনো বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে না। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা স্থগিত রয়েছে। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগির নতুন করে ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে তিনি চুক্তির বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করেননি। এদিকে ইরান জানিয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একজন মানুষের ব্যক্তিত্ব বা পরিচয় নির্ভর করে তার আদর্শের উপর। সেই জন্যে আদর্শবাদিতার গুণটি খুবই জরুরি ভালো মানুষ হবার জন্য। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার আদর্শের উপর অটল থাকেন, আপনার আদর্শকে পুঙ্খানুপুঙ্খভাবে বুকে ধারণ করেন, তাহলে আপনাকে বিপরীত আদর্শের মানুষও স্যালুট করতে
বাধ্য হবে। এক্ষেত্রে দুজন মানুষের নাম আমি উল্লেখ করব, একজন ফররুখ আহমদ আর অন্যজন সত্যেন সেন। ফররুখ আহমদ ইসলামী পুনর্জাগরণের জন্য নিরন্তরভাবে কাজ করেছেন, তিনি তার আদর্শে অটল থেকেছেন। অন্যদিকে শিল্পী সত্যেন সেন উদীচী শিল্পী গোষ্ঠী সহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার বাম আদর্শকে উচ্চকিত করতে চেয়েছেন। দুজন মানুষই দুই ঘরানার হলেও আদর্শে তারা অটল ছিলেন। সুতরাং আদর্শবাদী যদি আমরা হতে পারি, তাহলে এই সমাজকে একটা আলো যেমন দেখাতে পারবো, ঠিক তেমনি এই সমাজে একটা উদাহরণও আমরা তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।